আমরা আজকে করব হচ্ছে লাস্ট দিন যে টাইপগুলো আমরা করি নাই, শুধু আমরা সেই টাইপগুলো নিয়ে আজকে কাজ করব। যেমন হচ্ছে লাস্ট দিন আমরা ফ্রিকোয়েন্সি পলিগন নিয়ে কাজ করি নাই, তো আজকে আমরা ফ্রিকোয়েন্সি পলিগন নিয়ে কাজ করতে চাচ্ছি। ফ্রিকোয়েন্সি পলিগন আমাদের খুব একটা তেমন আসে না, খুব নর্মাল কাজ, এই জন্য খুব একটা দেয় না তারা। সো আমাকে এরকম একটা টেবিল দিয়ে দিবে, এন্ড দিয়ে তারা বলবে যে এটাকে এখান থেকে ফ্রিকোয়েন্সি পলিগনটা বের করতে, ড্র করতে। তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের প্রথম কাজ হচ্ছে এখান থেকে মিড পয়েন্ট গুলা বের করা। তাহলে 0 থেকে 4 এর মিড পয়েন্ট হচ্ছে 2, 4 থেকে 8 এর মিড পয়েন্ট হচ্ছে 6, 8 থেকে 12 এর হচ্ছে 10, 12 থেকে 16 এর হচ্ছে 14, আর 16 থেকে 20 এর হচ্ছে 18। তাহলে প্রত্যেকটার মিড পয়েন্ট আমাদের লাগবে। দেন আমরা যেটা করব, এটাকে আমরা এক্স এর ভ্যালু হিসেবে চিন্তা করব, আর ফ্রিকোয়েন্সিকে আমরা ওয়াই এর ভ্যালু হিসেবে চিন্তা করব। তাহলে 2,4, 6,8, 10,7, 14,4, 18,2। তাহলে এই কোঅর্ডিনেট গুলো আমরা জাস্ট বসাবো, এই পয়েন্ট গুলো আমরা বসাবো। তাহলে আমরা যদি বসাই তাহলে 2,4 আসে হচ্ছে, দেখো ওয়াই এক্সিসে কিন্তু স্কেলিং করা নাই, ওয়াই এক্সিসে আমরা নিজেরা স্কেলিং করব। বাট একটু মাথায় রাখতে হবে আমরা যেন পুরো গ্রাফটা একটু ঠিকভাবে ইউজ করি, আমরা যেন গ্রাফটাকে খুব বেশি ছোট না করে ফেলি বা খুব বেশি বড় না করে ফেলি। তাহলে আমাদের এখানে হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 8। 26 কিভাবে পাইলেন? মানে আমি একটু মাত্র আসলাম মিড পয়েন্ট, আমরা মিড পয়েন্ট বের করলাম, পয়েন্টগুলো, রেঞ্জগুলো। তাহলে আমরা এখানে হাইয়েস্ট আমাদের দিতে হবে y এর ভ্যালু, হাইয়েস্ট আছে হচ্ছে 8 পর্যন্ত। তাহলে আমি যদি 1 আমরা 2 ঘর করে করে যদি নেই, তাহলে 3, 4, 5, 6, 7, 8, তাহলে মোটামুটি কভার হয়ে যায় পুরো গ্রাফটা। তাহলে সেক্ষেত্রে আমরা যেটা হয়, আমাদের প্রথমে ছিল 2,4, তাহলে 2 এর জন্য আমরা 4 এ দিলাম। তুমি চাইলে 1, 2, 3, 4 দিয়েও ধরতে পারো, বাট সেক্ষেত্রে গ্রাফটা আবার একটু ছোট হয়ে যায়, এটা ইচ্ছা। 4 এর জন্য 6 এর জন্য আমাদের আসে হচ্ছে 8, তাহলে 6 এর জন্য আমরা 8 এ দিলাম। 10 এর জন্য হচ্ছে 7, 10 এর জন্য আমরা দিলাম হচ্ছে 7। 14 এর জন্য হচ্ছে 4, 14 এর জন্য আমাদের আসতেছে হচ্ছে 4। 18 এর জন্য 2, 18 এর জন্য আমাদের আসতেছে হচ্ছে 2, সরি এখানে হবে। এখন যে পয়েন্টগুলো আমরা পেলাম, আমরা এখন স্কেল দিয়ে প্রত্যেকটা পয়েন্ট জয়েন করে দিব। তাহলে আমরা এখন স্কেল নিব, নিয়ে এখন প্রত্যেকটা পয়েন্ট আগে জয়েন করবা। তাহলে প্রত্যেকটা পয়েন্ট জয়েন করলে আমাদের কিন্তু আমরা ফ্রি হ্যান্ডে এটা করব না, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমরা ফ্রি হ্যান্ডে করি, এটা আমাদেরকে অবশ্যই স্কেল দিয়ে করতে হবে, মাথায় রাখবো। প্রত্যেকটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট আমরা স্কেল দিয়ে জয়েন করে দিচ্ছি। তাহলে প্রত্যেকটা পয়েন্ট থেকে আমরা জয়েন করে দিচ্ছি। স্যার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কি ফ্রি হ্যান্ডে করি? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অবশ্যই ফ্রি হ্যান্ডে করতে হবে, অবশ্যই, কারণ এখানে এটা কি কার্ভ নরমাল শেপ। ফ্রিকোয়েন্সি কোনটা? মানে এই যে এখন যেটা করতেছেন? হ্যাঁ, এটা নরমাল ফ্রিকোয়েন্সি, এটা নরমাল ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এই পর্যন্ত করার পরে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে লাস্টে তুমি মিলাই দিবা। তুমি না মিলালেও সমস্যা নাই, এটা নিয়ে কোনো মার্ক কাটা হয় না, বাট অনেকে বলে মিলাই দিতে, অনেকে বলে মিলাই দিও না, তুমি দিবা, তাহলে শেপটা সুন্দর হয় দেখতে। তাহলে এই হচ্ছে আমাদের স্যার একদম কি ফ্রিকোয়েন্সি দুই পলিগন। পাশের এন্ডিং পয়েন্টের সাথে মিলাই দিব? এন্ডিং পয়েন্টের সাথে, স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্টের সাথে মিলাই দিব আমরা। আমাদের মেইন কাজ হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এতটুকু ঠিক থাকলে আমাদের এটা 2 মার্কস, মানে 2 মার্কস এর কোশ্চেন, এতটুকু ঠিক থাকলে আমরা ফুল মার্কস পেয়ে যাব। বাট তুমি মিলাই দিলে জিনিসটা দেখতে ভালো হয়, ঠিক। তাহলে এই ছিল আমাদের ফ্রিকোয়েন্সি পলিগনের কাজ, আমরা করে ফেললাম। হ্যাঁ, হয়ে গেল। আসসালামু আলাইকুম স্যার।
ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আজকে লেট হয়ে গেল? স্যার ভুলে গেছি, ক্লাস ছিল। ওকে, ঠিক আছে। নেক্সট যে টাইপ আমরা পাচ্ছি সেটা আমরা করছি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নিয়ে। তো আমরা কাজ করছি নাকি লাস্ট দিন? যেগুলো নিয়ে আমরা কাজ করছি এগুলো নিয়ে আমরা আজকে কাজ করতে চাচ্ছি না। আমরা ডিফারেন্ট টাইপ যেগুলো পাবো শুধু সেগুলো নিয়েই কাজ করব আজকে। তাহলে আমাদের ফ্রিকোয়েন্সি পলিগন আমাদের ডান। নেক্সট আমরা চলে আসতেছি হচ্ছে পাই চার্টে। সো পাই চার্টে আমাদের মেইনলি দুইটা ফর্মুলা ছিল, আমাদের মনে আছে কিনা? একটা হচ্ছে a1/b1 অ্যাঙ্গেল 1/v1 ইকুয়ালস টু অ্যাঙ্গেল 2/ভ্যালু 2, এই ছিল একটা ফর্মুলা। আর একটা ছিল অ্যাঙ্গেল 1/ভ্যালু 1 ইকুয়ালস টু টোটাল অ্যাঙ্গেল ডিভাইডেড বাই টোটাল ভ্যালু। আমরা সবসময় জানি টোটাল অ্যাঙ্গেলের ভ্যালুটা হচ্ছে 360। যেমন হচ্ছে এখানে আমাকে একটা পাই চার্ট তারা দিয়ে দিছে, অলরেডি তিনটা অ্যাঙ্গেল তারা আমাকে দিয়ে দিছে, বাকি অ্যাঙ্গেলটা সে দেয় নাই, আমরা কিন্তু সেটা বের করতে পারবো। আমরা 360 থেকে যদি এই তিনটাকে মাইনাস করে দেই তাহলে আমাদের বাকি যে অ্যাঙ্গেলটা সেটা চলে আসবে। তাহলে আমাদেরকে বলতেছে তারা দেয়ার আর 12 ব্লু কার্স। তাহলে ব্লু এর ভ্যালু দেওয়া আছে সেটা হচ্ছে 12। তাহলে মানে আমরা ব্লু এর অ্যাঙ্গেলও পেয়ে গেলাম, আমরা ব্লু এর ভ্যালুও পেয়ে গেলাম। তো এখন আমাকে জিজ্ঞেস করা হচ্ছে হাউ মেনি কার্স পাস দ্য হাউস। এখানে অ্যাকচুয়ালি হচ্ছিলটা কি? এখানে হচ্ছিল যে একটা বাড়িতে পাশ দিয়ে যতগুলা গাড়ি যায় তাদের কালার গুলা নোট ডাউন করা হচ্ছিল। তো এখন আমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে টোটাল কতগুলা গাড়ি পাস করছে। তার মানে আমরা এখন টোটাল ভ্যালুটা বের করব, তার মানে আমরা সেকেন্ড ফর্মুলাটা ইউজ করব এখানে। তাহলে অ্যাঙ্গেল 1 ভ্যালু 1 টোটাল অ্যাঙ্গেল বাই টোটাল ভ্যালু। তাহলে অ্যাঙ্গেল 1 হচ্ছে আমাদের কত? 72, তার ভ্যালু হচ্ছে 12, টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 360, টোটাল ভ্যালু আমরা জানি না, আমরা এটাকে এক্স ধরে নিলাম। তাহলে এখান থেকে যদি আমরা এক্স এর ভ্যালু ক্যালকুলেট করি তাহলে আমাদের চলে আসতেছে টোটাল কতগুলা গাড়ি এখানে পাস করছে। নেক্সট আমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে রেড এর মানে টোটাল কয়টা কার ছিল যাদের ভ্যালু কালার হচ্ছে রেড। তার মানে রেড এর এখন কি চাচ্ছে? ভ্যালুটা চাচ্ছে। প্রথমে আমাদের কাজ হচ্ছে রেড এর অ্যাঙ্গেলটা বের করে নেওয়া। 360 থেকে আমরা বাকি তিনটা অ্যাঙ্গেল মাইনাস করে দিলেই রেড এর অ্যাঙ্গেল চলে আসতেছে। তাহলে আমরা যদি দেখি 360 থেকে যদি আমরা মাইনাস করি তাহলে কত আসে আমাদের রেড এর অ্যাঙ্গেলটা? আদিত্য কত আসে অ্যাঙ্গেলটা একটু বের করে দাও। স্যার 78 ডিগ্রি। 78 ডিগ্রি। ইয়েস স্যার। তাহলে রেড এর অ্যাঙ্গেল আসতেছে হচ্ছে 78 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল 1/ভ্যালু 1 অ্যাঙ্গেল 2/ভ্যালু 2, অথবা আমরা এখানে সেকেন্ড ফর্মুলাটাও ইউজ করতে পারি আমাদের ইচ্ছা। তাহলে অ্যাঙ্গেল 1 এ আমরা সাপোজ ব্লু এর ভ্যালু বসাচ্ছি। তাহলে ব্লু এর অ্যাঙ্গেল ছিল 72, ব্লু এর ভ্যালু ছিল 12, অ্যাঙ্গেল 2 হচ্ছে রেড এর অ্যাঙ্গেল যেটা হচ্ছে 78 ডিগ্রি, আর এটার ভ্যালু আমরা বের করতে চাচ্ছি, আমরা এটাকে এক্স ধরে নিলাম। তাহলে এই হচ্ছে আমাদের কাজ। তাহলে আমরা যদি এখান থেকে এক্স এর ভ্যালুটা এখন ক্যালকুলেট করি তাহলে আমাদের চলে আসতেছে। দেখো কার কোনো সমস্যা আছে কিনা? আমরা 13 আসে। দুইটা ওকে 13। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা x এর ভ্যালু পাচ্ছি x = 30। ওকে, তাহলে আমরা আমাদের নেক্সট দেখি আমাদের কি টাইপ আছে। আমাদের এই পাই চার্টের ম্যাথের সাথে কিন্তু দেখা যায় পার্সেন্টেজ এবং রেশিও খুব বেশি থাকে। আমাদের পাই চার্টের ম্যাথের সাথে পার্সেন্টেজ এবং রেশিও খুব বেশি থাকে, এই কারণে আমরা যে বি নাম্বার ম্যাথটা সলভ করা ট্রাই করব নিজেরা, আমরা যদি বুঝে থাকি। স্যার একটু জুম ইন করা যাবে? অবশ্যই, আমি আগে দেখে নিচ্ছি যে উপরের ম্যাথের সাথে এটা কোনো সম্পর্ক আছে কিনা, আচ্ছা না হলে আবার আমরা ঝামেলায় পড়ে যাব।
না, কোন সম্পর্ক নাই মনে হচ্ছে। হ্যাঁ স্যার, আমারও মনে হচ্ছে। ওকে, সো আমরা পার্সেন্টেজ রেশিও নিয়ে কাজ করতে পারি কিনা এটাই আমাদের এখন বোঝা যাবে এখান থেকে। আমরা বি পার্টটা সলভ করতেছি। আচ্ছা, এই ফ্রাইডে থেকে আমাদের কাজ একটা বাড়বে। সেটা হচ্ছে এই ফ্রাইডে থেকে আমরা শুরু করব যে আমরা একটা করে পেপার 1 আমরা নিজেরা সলভ করব। ম্যাথ ডি পেপার 1 যেটা নন ক্যালকুলেটর পেপার, এবং সলভ করে আমরা সাবমিট করব। এই ফ্রাইডে থেকে আমরা এই জিনিসটা শুরু করব। স্যার কোশ্চেন কি আপনি দিবেন না? কোশ্চেন পেপার থেকে একটা না, ইয়ার কোশ্চেন পেপার থেকে আমরা সিলেক্ট করে দিব, আমরা একটা স্পেসিফিক ইয়ার থেকে স্টার্ট করে দিব। ওকে ওকে স্যার। স্যার। তাছাড়া কিন্তু আমরা নন ক্যালকুলেটর পার্টটা আমরা যে সব পারবো তা না। আমরা কি নিজেই করব না ফ্রাইডেতে আপনি ক্লাস নেবেন এক্সট্রা? না না না, ক্লাস নিব না, আপাতত আমরা নিজেরাই শুরু করি, কারণ Okay, নন sir. ক্যালকুলেটর পার্টে প্রথম দিকে অনেক টাইম লাগবে। ইয়েস এই স্যার। জন্য নিজেরাই থাকতে হবে, নিজেরাই সলভ করতে হবে। এটা এরকম না যে তোমরা পারো না। আপনি সিলেক্ট করে গুগল ক্লাসরুমে দিবেন না, মানে কিভাবে দিবেন? আমরা শেয়ার একটা করবেন? স্পেসিফিক ইয়ার থেকে স্টার্ট করতে পারি, আমরা একদম ওল্ডেস্ট ইয়ার থেকে স্টার্ট করতে পারি। ওকে। যেমন আমাদের কোশ্চেন পেপার পাওয়া যায় হচ্ছে अवेलेबल 2005 থেকে, মোটামুটি 3 থেকেও পাওয়া যায়, বাট আমরা 5 থেকে শুরু করে দিই। হ্যাঁ স্যার, 2002 এর থেকেও পাওয়া যায়, অনেক জায়গায় দেখছি। ওইগুলো আবার ঝাপসা হয়ে যায়, দরকার নেই। স্যার অনেক আমরা মে জুন 2005 থেকে পেপার 1 সলভ করা শুরু করে দেই। এভরি ফ্রাইডেতে আমরা সাবমিট করব, যে কয়টা পারে। তাহলে আমি ধারণা পেয়ে যাব যে কার কতটুকু নলেজ আছে কোন টপিকে। এটা আমার একটা নলেজ হয়ে যাবে। আমরা যে কয়টা Okay, পারি, sir. এরকম না যে আমি পারি না, আমাকে অনেক করতে হবে, এরকম না। বাট আমার মাঝখানে আমার ভিতরে একটা ধারণা হয়ে যাবে যে কার কোন টপিকে সমস্যা আছে। স্যার এবং যেগুলো যার যে পারবো না topic এ ওগুলো কি সমস্যা- স্যার পরে আপনি দেখাই দিবেন? হ্যাঁ, আমি দেখাই দিব। এবং যে কোয়েশ্চেনগুলো আমরা পারবো না, এটা আমরা লাস্টের পেজে ওই কোয়েশ্চেন নাম্বারগুলো আমরা লিখে ফেলবো, তাহলে আমাদের রেফারেন্সে থেকে যাবে যে এই কোয়েশ্চেনগুলো পারি ওকে না। স্যার। তাহলে আমি প্রত্যেক ফ্রাইডেতে একটা করে ফোল্ডার এখন ওপেন হয়ে যাবে। তো প্রত্যেক ফ্রাইডেতে আমরা আপাতত একটা করে ম্যাথ ডি পেপার 1 আপলোড করব। সো কোয়েশ্চেন নাম্বার বি, আমাদের এটা মাত্র 5 মার্কের একটা কোয়েশ্চেন, সো অলরেডি হয়ে যাওয়ার কথা। তাহলে ফার্স্ট ইনফরমেশন জিজ্ঞেস করা হচ্ছে, ফাইন্ড দ্য ফ্র্যাকশন অফ বয়েজ ইন গ্রুপ সি। তাহলে গ্রুপ সি এর ফ্র্যাকশনটা কত? সো আমরা জানি যে টোটাল এখানে অ্যাঙ্গেল হচ্ছে 360 ডিগ্রি। তাহলে আমরা যদি ফ্র্যাকশন বের করতে চাই, তাহলে আমরা অবশ্যই কি করলাম, এখানে 42 ডিভাইডেড বাই 360 করলাম। তাহলে টোটালের ফ্র্যাকশন বলতে আসলে কি বোঝায়, যে টোটালের কতটুকু অংশ। তাহলে টোটাল যেহেতু আমরা জানি 360 ডিগ্রি, তাহলে 42 কে আমরা 360 দিয়ে ডিভাইড করলে আমরা পেয়ে যাব যে ফ্র্যাকশনটা কতটুকু। এবং আনসারটা কিন্তু অবশ্যই বলছে লোয়েস্ট টার্মসে কনভার্ট করতে, যেহেতু এটা পেপার 1 এর ম্যাথ, এই জন্য এই কোশ্চেনটা তারা সাথে অ্যাড করে দিয়েছে। তাহলে আমরা এখানে সিম্পলিফাই করব রেজাল্টটাকে। স্যার এই ওয়ার্কবুকে কি পেপার 1 আর পেপার 2 আলাদা করা থাকে? হ্যাঁ, কোশ্চেন দেখলে বোঝা যায় পেপার 1 হ্যাঁ স্যার। কোনগুলা। যখন পেপার 2 তে তোমাকে কখনো এই কাহিনী বলবে না যে লোয়েস্ট টার্মে লেখো। ইয়েস স্যার। নেক্সট বলা হচ্ছে দ্য নাম্বার অফ বয়েজ ইন গ্রুপ বি ইজ 21। তাহলে গ্রুপ বি এর জন্য ভ্যালু দেওয়া হচ্ছে 21। ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ বয়েজ হু রান দ্য 100 মিটার। আচ্ছা, তাহলে গ্রুপ বি সম্পর্কে আমরা জানি হচ্ছে এখানে টোটাল 35% অফ দ্য বয়েজ এটা মেনটেন করছে। তাহলে এটা কিন্তু কি বোঝায়,
এই 35% হচ্ছে কিসের? টোটালের 35% হচ্ছে কতটুকু আসছে? ভ্যালু 21 আসছে। তাহলে আমরা এটাকে কিভাবে লিখি? যে 35% অফ টোটাল ইকুয়ালস টু হচ্ছে 21। তাহলে তার মানে কি বোঝায় এটাকে? তাহলে এটাকে আমরা লিখতে পারি 35/100 অফ মানে হচ্ছে ইনটু বোঝায় ইকুয়ালস টু 21। তাহলে টোটাল ইকুয়ালস টু আমরা লিখতে পারবো 21 ইনটু 100 ডিভাইডেড বাই 35। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে আমাদের টোটালের ভ্যালুটা চলে আসতেছে। এই ম্যাথগুলা করার একটা ডিভাইড ফর্মুলা খুব বেশি কাজে লাগে। রেশিও টাইপ বা পার্সেন্টেজ টাইপের ম্যাথের ক্ষেত্রে ডিভাইড ফর্মুলা নামে একটা ফর্মুলা আছে, ওইটা অ্যাপ্লাই করাটা আমাদের জন্য, ওইটা আমাদের মাথায় রাখা উচিত। সেটা কিরকম? যে ভ্যালু ডিভাইডেড বাই পার্সেন্টেজ, ভ্যালু ডিভাইডেড বাই পার্সেন্টেজ, জিনিসটা হচ্ছে এইরকম। যেমন ধরো কোন একটা জিনিসের ভ্যালু যেমন দেওয়া হচ্ছে 21, এটার পার্সেন্টেজ কত আমরা জানি 35%। এটা আমরা 35% নিচে বসালাম। এখন আমরা বের করবো হচ্ছে টোটাল ভ্যালু, তার পার্সেন্টেজ কত? টোটাল ভ্যালু পার্সেন্টেজ সবসময় হচ্ছে 100 হয়। সো এই ফর্মুলাটা আমাদের মাথায় রাখা উচিত। রেশিও এবং পার্সেন্টেজের ম্যাথের ক্ষেত্রে এই ফর্মুলাটা খুব কাজে লাগে, এটাকে বলা হয় ডিভাইড ফর্মুলা। এবং পার্সেন্টেজের ম্যাথে এই ফর্মুলাটা আমরা খুব বেশি ইউজ করব, একটা ফর্মুলা দিয়ে আমরা সব ম্যাথ করতে পারবো। লাস্ট 3 তে বলা হচ্ছে ক্যালকুলেট দ্য নাম্বার অফ বয়েজ ইন গ্রুপ ই। গ্রুপ ই তে কতজন বয়েজ আছে সেটা আমাকে বের করতে বলছে। সো গ্রুপ ই যদি আমাকে বের করতে হয়, আমাকে মনে হয় গ্রুপ ডি জানতে হবে। গ্রুপ ডি তে দেওয়া ছিল 9, গ্রুপ ডি তে ভ্যালু দেওয়া ছিল 9। গ্রুপ এ সম্পর্কে বলা ছিল যে টোটালের 1/4 হচ্ছে গ্রুপ এ তে আছে। তাহলে টোটাল আমরা এখান থেকে অবশ্যই ভ্যালুটা পেয়ে যাব পার্ট 2 তে। কত আসছে পার্ট 2 তে आंसर? 60। 60 আসে। তাহলে টোটাল যদি 60 হয় তাহলে 60 এর 1/4 হচ্ছে গ্রুপ এ তে আছে। তাহলে 15 আসে 1/4 করলে। তাহলে এ তে 15, বি তে 21, সি তে ভ্যালু কত সেটাও বের করতে হবে এখন। তাহলে সি তে কত আছে সেটা বের করে ফেলি। তাহলে শুধু বাকি থাকবে হচ্ছে ই এরটা। তাহলে সবগুলা অ্যাড করে আমরা 60 থেকে মাইনাস করলে আমাদের आंसर চলে আসতেছে। সি এর ভ্যালুটা কত আসছে আমাদের? 7 আসছে। সি এর ভ্যালু বের করতে কারো কোনো সমস্যা হচ্ছে কিনা হইলে বইলো। তাহলে এই ছিল আমাদের পাই চার্টের আরেকটা ম্যাথ। সো পাই চার্টের ম্যাথে আমাদের কিন্তু মাথায় ধরেই রাখতে হবে যে এখানে পার্সেন্টেজ এবং রেশিও এই দুইটা টার্ম অবশ্যই ইউজ করা হবে যদি ম্যাথটাকে তারা হার্ড করতে চায়। মেইনলি পাই চার্টের ম্যাথে ফর্মুলাটা ইজি, কিন্তু যদি পার্সেন্টেজ এবং রেশিওটা এখানে ইউজ করে তখন মাঝে মধ্যে ম্যাথগুলা হার্ড হয়ে যায়। তাহলে এই ছিল আমাদের এখানকার বি নাম্বার কোশ্চেন। নেক্সট আমরা চলে আসলাম একটা স্কেটার ডায়াগ্রামে। ওকে, আমাকে এরকম একটা ফিগার দেওয়া থাকবে। আমাকে প্রথমে কি বলতেছে? রাইট ডাউন দ্য টাইপ অফ কোরিলেশন বাই দ্য ডায়াগ্রাম। একটা স্কেটার ডায়াগ্রামে নরমালি যেটা হয়, দুইটা জিনিসের মধ্যে একটা রিলেশন দাঁড় করানো হয়। যেমন এখানে কিসে কিসের মধ্যে রিলেশন দাঁড় করানো হয়েছে? The scatter diagram shows the number of sun heads and ice cream sold by a shop each day for 2 weeks. তাহলে একটা হচ্ছে একটা শপে আইসক্রিম কতটা সেল হয় আর ওই শপেই সান হেডস কতটা সেল হয়, এই দুইটার মধ্যে একটা রিলেশন তারা দাঁড় করাইছে। যেমন হচ্ছে আমরা যে একটা স্পেসিফিক ভ্যালু নিয়ে চিন্তা করি, যেমন হচ্ছে এই ভ্যালুটা, এটা মানে কি যে ওই স্পেসিফিক দিনে 4টা হচ্ছে সান হেডস বিক্রি হয়েছে আর 10টা হচ্ছে আইসক্রিম বিক্রি হয়েছে। এখন এই দুইটার মধ্যে একটা রিলেশন তারা দাঁড় করানোর চেষ্টা করছে এবং যখন এই পয়েন্টগুলো তারা বসাইছে, বসানোর পরে এরকম একটা ফিগার আসছে। নরমালি কোরিলেশনে 3 ধরনের ডায়াগ্রাম আমরা দেখব। একটা ডায়াগ্রাম আমরা দেখব যে ডায়াগ্রামটা আস্তে আস্তে এমন ভাবে দেওয়া দেখে মনে হচ্ছে একটা লাইন উপরের দিকে উঠে যাচ্ছে। আবার একটা ডায়াগ্রাম আমরা দেখতে পাবো যেমন নিচের দিকে যদি তাকাই দেখে মনে হচ্ছে একটা লাইন নিচের দিকে নেমে যাচ্ছে।
আবার মাঝে মধ্যে দেখা যাবে পয়েন্টগুলো এরকম ভাবে দেওয়া যে একটা সার্কেল শেপ হয়ে গেছে, কোনো লাইন হয় নাই। তাহলে এটাকে আমরা বলতেছি হচ্ছে পজিটিভ করিলেশন, এটাকে আমরা বলতেছি হচ্ছে নেগেটিভ করিলেশন, এটাকে আমরা বলতেছি নো কোরিলেশন। এই তিন ধরনের রিলেশন হয়। যখন কোনো কিছুর মধ্যে পজিটিভ কোরিলেশন হয় তার মানে বোঝায়, এবং সাপোজ আমি যদি ধরে নেই যে দুইটা জিনিস একটা এ এবং বি এর মধ্যে রিলেশনটা হচ্ছে, তাহলে আমরা বলতে পারবো যে এ এর যদি ইনক্রিজ হয় তাহলে বি এর ভ্যালু ইনক্রিজ হবে, এ যদি ডিক্রিজ হয় তাহলে বি এর ভ্যালু ডিক্রিজ হবে। আমার মাঝে মধ্যে ডেসক্রাইব করতে বলে, তাহলে ডেসক্রাইব করতে বলে আমরা এইভাবে বলবো জিনিসটা। যখন নেগেটিভ কোরিলেশন হবে এ এবং বি এর মধ্যে, তখন আমরা বলবো যে এ যদি ইনক্রিজ হয় তাহলে বি ডিক্রিজ হচ্ছে, এই কথাটাই লিখে দিব। আর যদি নো কোরিলেশন থাকে সেক্ষেত্রে আমাকে ডেসক্রাইব করতে বলবে না। আচ্ছা, তাহলে আমরা যদি উপরের কোয়েশ্চেনটার দিকে তাকাই, তাহলে আমাকে ফার্স্টে জিজ্ঞেস করছে যে এখানে কি ধরনের কোরিলেশন হচ্ছে। বুঝি নাই? স্যার নেগেটিভটাতে কি হবে ওটা বুঝি না, আরেকবার বলতে পারবেন? নেগেটিভটাতে তুমি বলবা যে একটা বাড়লে আরেকটা কমবে। The value of A will increase as the value of B decreases. A এর ভ্যালু বাড়লে B ডিক্রিজ করবে, জাস্ট এই কথাটাই বলবা। আর যখন পজিটিভ থাকবে দুইটাই তুমি ইনক্রিজ বলবা, যে A ইনক্রিজ হলে B ও ইনক্রিজ হবে। ওকে, তাহলে আমরা উপরের যদি ডায়াগ্রামের দিকে তাকাই, এটা অবশ্যই কি ধরনের কোরিলেশন? এটা একটা পজিটিভ কোরিলেশন, কারণ লাইনটা দেখে মনে হচ্ছে যে আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে। নাম্বার 1। নাম্বার 2, এখানে জিজ্ঞেস করা হচ্ছে ডেসক্রাইব দ্য রিলেশনশিপ। তাহলে আমরা কি বলবো? আমরা বলবো the number of ice cream sold will increase as the number of sunhead sold will increase. এটা বাড়লে এটাও বাড়বে, দুইটার সাথে আমরা ইনক্রিজ দিয়ে আমরা বলবো। নেক্সট হচ্ছে আমাকে এখানে মাঝে মধ্যে লাইন অফ বেস্ট ফিট আঁকতে বলবে। এই লাইনটার ক্ষেত্রে আমরা একটু ক্লিয়ার হই যে এই লাইনটা আমরা কিভাবে আঁকবো। আমরা প্রথমে একটা স্কেল নিব, স্কেল নিয়ে আমরা স্কেলটা এমন ভাবে ধরবো যাতে দেখে মনে হয় যে এই সবগুলা পয়েন্টের মাঝামাঝি দিয়ে আমার লাইনটা যাচ্ছে, এই সবগুলা পয়েন্টের মাঝামাঝি দিয়ে আমার লাইনটা যাচ্ছে, এরকম মনে হয়। আমরা এমন ভাবে লাইনটা আঁকবো। এটা লাইনটা এক একজনের এক এক রকম হবে, কারো যে একদম সেম টু সেম হবে এরকম না, বাট এমন ভাবে লাইনটা আঁকবো। ড্র করব। জি, এমনি এস্টিমেট করে ড্র করব। এস্টিমেট করে ড্র করব, এক্স্যাক্টলি একদম এস্টিমেট করে তুমি ড্র করবা, বাট দেখে যেন মনে হয় যে সবগুলা লাইনের সবগুলা পয়েন্টের মাঝামাঝি দিয়ে যাচ্ছে, এভাবে আমরা চিন্তা করব। যেমন এই ডায়াগ্রামের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তাহলে আমি এরকম একটা লাইন এঁকে দিলাম, তাহলে এখানে এটা হয়ে গেল আমাদের, আমরা লাইনটা এঁকে ফেললাম। আমরা যদি একটু মানে মাঝে মধ্যে চেকিংও করা যায়, তুমি একটু চেক করতে পারো। যেমন ধরো এই লাইনের নিচে কয়টা পয়েন্ট আমরা পাইলাম, 1 2 3 4 5, আর উপরে কয়টা পাইলাম, 1 2 3 4 5, আর বাকিগুলা মাঝামাঝি দিয়ে গেছে। তার মানে মোটামুটি লাইনটা ঠিক আছে, মাঝামাঝি দিয়েই গেছে, আমরা বুঝলাম। সো আমরা এভাবেও চাইলে হিসাব করে লাইনটা ড্র করতে পারি। এই লাইনটা ড্র করার জন্য আমাকে 1 মার্ক দিবে মাত্র, সো বেশি টেনশন করার দরকার নেই। নেক্সট আমাকে সে বের করতে বলবে এখান থেকে যেদিন সানহেড ধরো 7টা সেল হয়েছে, যেদিন
স্যার আপনার ভয়েস শুনতে পাচ্ছি না। জি স্যার, আমি তো মনে করছিলাম আমার ওয়াইফাই এর প্রবলেম হচ্ছে, বাট হ্যাঁ, আমিও সেম মনে করছি। স্যার মনে হয় এখন Same. শুনতে পাচ্ছে না। স্যার মনে হয় ডিসকানেক্টেড হয়ে গেছে বা হ্যাং করছে। ওকে, শুনতে পাচ্ছি আমরা? Yes, sir. স্যার ওকে, একটু হ্যাং করছে, একটা সেকেন্ড জাস্ট ওয়েট করো। ওর ভূত এখনো ছাড়ে নাই। স্যার আপনি কি বললেন, ভূত ছাড়ে নাই? না, ওকে, তো আমরা এখন শুনতে পাচ্ছি সবাই, ঠিক আছে? স্যার ওকে, আমরা এতক্ষণ পর্যন্ত যেগুলো করলাম তার থেকে একটু এখানে ডিফারেন্সটা কি আসতেছে, আমাকে এতক্ষণ পর্যন্ত কোনো পয়েন্ট বসাতে হয় নাই, আমাকে এখন কিছু পয়েন্ট তারা বসাই দিছে আর কিছু পয়েন্ট রেখে দিছে, বলছে এটা বসাও। তখন ওই যে আপনি বললেন না 7-এ ধরে জানি কি করতে, ওটা তো বুঝতেই পারি নাই। আচ্ছা, মানে আমি বলতেছিলাম যে আমাদেরকে মাঝে মধ্যে এরকমও ফার্স্টে বলবে যে লাইন টানো, আমরা লাইন আঁকলাম, আঁকার পরে আমাকে বলবে যে আমাকে যে কোনো একটা ভ্যালু আমাকে দিয়ে দিবে। যেমন ধরো আমার নাম্বার অফ সান হেডস এর ভ্যালু দেওয়া 7, দিয়ে বলবে এখন নাম্বার অফ আইসক্রিম কত বের করো। তখন আমরা 7 থেকে একটা ভার্টিক্যাল লাইন আঁকবো, লাইনটাকে যেখানে টাচ করবে সেখান থেকে আমরা আবার লেফটে চলে আসব, যেখানে কাট করলো এখানকার ভ্যালুটাই হবে আমার নাম্বার অফ আইসক্রিমের ভ্যালু। আমাদেরকে এভাবেও আমাদেরকে ভ্যালু বের করতে হবে যখন স্কেটার ডায়াগ্রাম দিয়ে দিবে। আমরা হয়তো সামনে পাবো এই কোয়েশ্চেনটা, আমরা যাই। যেমন ধরো এখানে আমরা কি করতেছি, আমাদেরকে পয়েন্ট গুলা বসাতে বলতেছে, তাহলে জাস্ট গ্রাফে আমরা যেভাবে পয়েন্ট গুলা বসাই, আমরা জাস্ট এটাকে এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু হিসেবে কাউন্ট করে 5,9 যেভাবে বসাতে হয় আমরা বসালাম, গ্রাফের মধ্যে যেভাবে জাস্ট বসাতে হয় আমরা সেভাবে বসাবো। 39,37 আমি হিসাব করে দেখলাম যে এখানে হয়, এই দিয়ে দিলাম। তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে আগে আমরা পয়েন্ট গুলা বসাবো যেগুলো মিসিং আছে, এটা হচ্ছে পার্ট 1। নেক্সট আমাকে হয়তো বা বলবে যে কোরিলেশন বের করো, লাইন অফ বেস্ট ফিট আঁকো, এই জিনিসগুলো বলবে। স্যার এমনিতে গ্রাফের যত জিনিস আছে সব তো হ্যাঁ। পেন্সিল দিয়ে করবো, তাই না? সব পেন্সিল দিয়ে করবো, অবশ্যই সব পেন্সিল দিয়ে করবো। ওকে স্যার। স্যার এই অবশ্যই সব ওয়ার্কবুকটা দিয়ে দিন স্যার, প্রিন্ট করব যে আচ্ছা, ঠিক ম্যাথটা আছে। করাইছেন স্যার। ওকে, আচ্ছা, স্ট্যাটিস্টিক্সে এখানে দেখতে পাচ্ছেন